আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে জামিনুরস বায়োলজিতে। আমরা আজকে যে ভিডিও টপিকস নিয়ে আলোচনা করব সেটি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রকারভেদ। আমরা জানি সাইটোপ্লাজমে দুই রকমের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। একটিকে আমরা বলি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটাকে আমরা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলছি, যার গায়ে কোনো রাইবোজোম নেই। আর একটা হচ্ছে আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যার গায়ে আমাদের রাইবোজোম আছে, এটাকে বলা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে আমরা জানি, যেটাকে ভেসিকল বলা হয়। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা তিনভাবে ভাগ করি। একটাকে আমরা বলি সিস্টার্নি, যেখানে রাইবোজোম থাকে। একটাকে বলা হয় আমাদের টিউবিউল, যেখানে রাইবোজোম থাকে না। আর একটাকে বলা হয় ভেসিকল। সিস্টার্নি, ভেসিকল দুই ভাগে বিভক্ত, রাইবোজোম সহ, রাইবোজোম বিহীন। আর শাখা প্রশাখা যুক্ত যেটা, সেটাকে রাইবোজোম বিহীন, সেটাকে আমরা বলতেছি টিউবিউল। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যাজ এ ব্রড সেন্স এটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। দিস ইজ সিস্টার্নি, দিস ইজ ভেসিকল, দিস ইজ টিউবিউল। সিস্টার্নিকে রাইবোজোম থাকে, এই জন্য এটাকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর টিউবিউলে আমাদের কোনো রাইবোজোম থাকে না, এই জন্য এটাকে বলা হয় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর ভেসিকল দুভাবেই বিবেচনা করা যায়, রাইবোজোম সহ বিবেচনা করা যায়, রাইবোজোম বিহীনও বিবেচনা করা যায়। এখানে আমরা একটা আনুষঙ্গিক দেখাইছি গলজি বডি, এটা আমরা পরে আলোচনা করতেছি। তো বন্ধুরা, আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মোটামুটি দুইটা ক্যাটাগরিতে বিভক্ত। একটাকে বলা হচ্ছে রাফ, যেখানে রাইবোজোম থাকে। একটাকে বলা হচ্ছে স্মুথ, যেখানে রাইবোজোম থাকে না। তাহলে রাইবোজোমের ভিত্তিতে দুই ভাগে বিভক্ত, একটাকে বলা হচ্ছে স্মুথ, একটাকে বলা হচ্ছে রাফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাইবোজোম যেখানে আছে সেটা রাফ, রাইবোজোম যেখানে নাই সেটাকে বলা হচ্ছে স্মুথ। তাহলে আমরা যদি বন্ধুরা ভাগ করি, তাহলে আমরা মোটামুটি আমরা এটাকে বলতেছি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আমরা এটাকে বলতেছি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আমরা রাইবোজোমকে পাচ্ছি। দ্য ফার্স্ট ক্যাটাগরি, রাইবোজোম প্রেজেন্ট। রাইবোজোম প্রেজেন্ট। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আমরা দেখতে পাচ্ছি যে রাইবোজোম অ্যাবসেন্ট, অনুপস্থিত। রাইবোজোম অ্যাবসেন্ট বা অনুপস্থিত। তো বন্ধুরা, আমরা যদি আবার দেখি যে এদের গঠনগত দিক থেকে যদি আমরা ভাগ করি, তাহলে এখানে এদের গঠনটাকে বলা হচ্ছে সিস্টার্নি, আর এই গঠনটাকে বলা হচ্ছে টিউবিউল। স্ট্রাকচারালি এটাকে আমরা বলতে পারি যে গঠনগত দিক থেকে আমরা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলি সিস্টার্নি, আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা বলি টিউবিউলস। সিস্টার্নিটা হচ্ছে শাখা প্রশাখা বিহীন থলির মতো গঠন, আর টিউবিউলটা হচ্ছে শাখা প্রশাখা যুক্ত। তোমরা দেখতে পাচ্ছ এখানে শাখা রয়েছে, এই যে শাখা আছে, শাখা ব্রাঞ্চড বলা হয়। এটা আনব্রাঞ্চড, ওটা ব্রাঞ্চড। তাহলে এটাকে আমরা বলি সিস্টার্নি। শাখাবিহীন হলে সিস্টার্নি, শাখাযুক্ত হলে টিউবিউল। ওকে, তাহলে আমরা আর একটা ক্রাইটেরিয়া পাচ্ছি, দিস ইজ আনব্রাঞ্চড বা শাখাবিহীন, আর এটা হচ্ছে বলতেছি আমরা ব্রাঞ্চড বা শাখাযুক্ত। ব্রাঞ্চড বা এটাকে আমরা বলছি শাখাযুক্ত। ওকে বন্ধুরা, আমরা যদি এখান থেকে আমরা যদি মোটামুটি আমরা অবস্থান নিয়ে কথা বলি, তাহলে দেখো যে আমাদের যেটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেটা রয়েছে নিউক্লিয়াসের মেমব্রেনের দিকে। দে আর ভেরি ক্লোজার টু দ্য নিউক্লিয়ার মেমব্রেন, অ্যান্ড স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ভেরি ক্লোজার টু দ্য প্লাজমা মেমব্রেন। তাহলে দে আর নিয়ার অ্যাবাউট নিউক্লিয়ার মেমব্রেন, দে আর নিয়ার টু দ্য প্লাজমা মেমব্রেন, টুয়ার্ডস প্লাজমা মেমব্রেন, টুয়ার্ডস নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে আমরা এটা বলতে পারি ক্লোজার টু নিউক্লিয়ার মেমব্রেন, আর এক্ষেত্রে হবে ক্লোজার টু দ্য প্লাজমা মেমব্রেন। তাহলে আমরা অবস্থানগত একটা পার্থক্য পেলাম আমরা।
ওকে বন্ধুরা, এখন দেখি আমরা মোটামুটি তাদের অবস্থান দেখালাম, তাদের গঠন নিয়ে কথা বলছি, মোটামুটি শাখাবিহীন শাখাযুক্ত গঠন নিয়ে কথা বলা হয়েছে, রাইবোজোম থাকে রাইবোজোম থাকে না। আমরা যদি তাদের ফাংশন নিয়ে একটু পার্থক্য দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অর্থাৎ সিস্টারনি টাইপ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের রাইবোজোম থাকে, আর রাইবোজোম কি করে প্রোটিন তৈরি করে, তখন প্রোটিনগুলোকে সরাসরি আমরা এই প্রোটিনগুলোকে সরাসরি সাইটোপ্লাজমে রিলিজ করি না। ওকে, এই প্রোটিনগুলোকে সাইটোপ্লাজমে না দিয়ে রাইবোজোম যে প্রোটিন তৈরি করে এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে দেয়, আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তখন ওই প্রোটিনগুলোকে এখানে ভেসিকল ডেভেলপ করে। ওকে, আমরা ভেসিকল ডেভেলপ করাচ্ছি, রাইবোজোম সহ ভেসিকল ডেভেলপ করে যেহেতু এটা রাফ, এবং এই ভেসিকলের রাইবোজোম সহ ভেসিকল, ওই ভেসিকলের ভেতরে আমরা এই প্রোটিনগুলোকে পাচ্ছি। দিস প্রোটিন হুইচ ফর্মড বাই দ্য রাইবোজোম, কোন রাইবোজোম, যেটা ফ্রি ছিল আমাদের সাইটোপ্লাজমে, ফ্রি রাইবোজোমও থাকে, ফ্রি রাইবোজোম না, যে প্রোটিন আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থাকা রাইবোজোম দ্বারা তৈরি হয়েছে সেই প্রোটিনগুলোকে আমরা সরাসরি সাইটোপ্লাজমে রিলিজ করতে পারি না, কারণ এই প্রোটিনগুলোকে এখনও সাজাতে হবে। সাজিয়ে সাজিয়ে যখন সেলের মনোমতো হবে বা সেলের মনের মতো হবে, ব্যাপারটা এরকম যে আমি সাজাবো তোমাকে আমার মনের মতো করে, একটা গান আছে, আমি একটু গাই 2 লাইন। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে এসো যদি আমারই ঘরে, আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে। ওকে, তাহলে এই প্রোটিনগুলো তৈরি করা হয়েছে, কিন্তু প্রোটিনগুলোকে এখনো সাজানো হয়নি, এদেরকে সাজাতে হবে। এই সাজানোর জন্য তখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে একটা ভেসিকল ডেভেলপ করতেছে। পানি থেকে যেমন গুটি ওঠে, বুদবুদ ওঠে, বাবুল ওঠে বা ফুলে ওঠে, এরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রান্তভাগটা ফুলে উঠতেছে, এবং ওই প্রান্তভাগের ভেতরে আমরা প্রোটিনগুলোকে রাখছি। এখন প্রোটিনগুলো এখান থেকে প্রোটিনগুলো আমাদের সিস্টারনিতে যাবে না, আমাদের এখান থেকে প্রোটিনগুলো গলজি বডিতে যাবে, বা এখানেও প্রসেসিং হতে পারে। যা হোক, এদেরকে সাজানো হচ্ছে। যখন তারা কাজের মতো হয়ে যাবে, দেখো আমরা এরপরে এই রাইবোজোমগুলো আমরা হারিয়ে ফেলবো, তখন এটা রাইবোজোমবিহীন মানে কি, মোটামুটি স্মুথের দিকে চলে যাচ্ছে, বাট ভেসিকল। এরপর সে যখন পুরা ওইরকম লম্বা হয়ে, এটা যখন লম্বা হয়ে শাখা হবে তখন ওটাকে সিস্টার্নি বলবো, আর এটা আবার গলজি বডির কাছেও যেতে পারে। ওই যে বললাম যে প্রোটিনগুলো এখনো ফাইনাল হয়নি, মনের মতো হয়নি, এই মনের মতো করার জন্য আমরা প্রোটিনগুলোকে নিয়ে যাচ্ছি মূলত গলজি বডির কাছে। যখন গলজি বডির কাছে আমরা দিব তখন গলজি বডি ওটাকে মনের মতো করে সাজিয়ে দিবে, তাহলে মূলত এরা ট্রান্সপোর্ট করে। তাহলে এদের কাজ আমরা দেখতে পাচ্ছি, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থাকা রাইবোজোম প্রোটিন তৈরি করে এবং প্রোটিন ট্রান্সপোর্ট করে। দে সিনথেসাইজড প্রোটিন অ্যান্ড ট্রান্সপোর্ট প্রোটিন থ্রু ভেসিকল টু দ্য গলজি বডি অর এক্সোসাইটোসিস, অথবা এখান থেকে এটা বাহিরে বেরো হয়ে যেতে পারে। ওকে, প্রোটিনগুলোকে আমরা যে ক্ষরণকারী সেলের কথা বলি, প্রোটিনগুলোকে আমরা বলছিলাম যে গলজি বডিও ট্রান্সপোর্ট করে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেসিকলও ট্রান্সপোর্ট করে। এই ভেসিকলটা গিয়ে আমাদের বা এই বুদবুদের সাথে গিয়ে মিলে একীভূত হয়ে যাবে। ধরো এটা আমাদের ভেসিকলটা আমাদের প্লাজমা মেমব্রেনের কাছে যাবার পরে এটা রিলিজ হয়ে গেল, এবং এটা এক সময় ভেতর থেকে যেমন বাবুলটা এভাবে ফ্ল্যাট হয়ে যায়, মানে বাবুলটা গেল, বাবুলটা যাওয়ার পর মেমব্রেনে গিয়ে ফিউজড হয়ে মিলে গেল মেমব্রেনের সাথে, এভাবে মিলে গেলে তখন এটাকে আমরা প্রোটিন ক্ষরণ বলি। আমরা জানি আমাদের সেল থেকে এনজাইম ক্ষরণ হয়, হরমোন ক্ষরণ হয়। হরমোন এনজাইম মূলত প্রোটিন, এই প্রোটিনগুলো কে তৈরি করে? আমাদের রাইবোজোম তৈরি করে। কোন রাইবোজোম? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থাকা রাইবোজোম। প্রোটিনগুলো এখনো ফাইনাল হয়নি, তার জন্য এটাকে ভেসিকলের মধ্যে নিচ্ছি, হয়তো গলজি বডিকে দিব। আর যদি সাজানো হয়ে যায় মনের মতো এখানেই, তাহলে এখান থেকেই বের হয়ে যাবে। আর যদি মনের মতো না হয় তাহলে গলজি বডি থেকে তারা এ পথে আবার বের হয়ে চলে যাবে। ওকে, তাহলে আমরা এক্ষেত্রে আমরা ফাংশনটা নিয়ে কথা বলতে পারি যে আমাদের এরা প্রোটিন সিনথেসিস করে, যে সিনথেসাইজড প্রোটিন সিনথেসিস অ্যান্ড ট্রান্সপোর্ট। তাহলে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটাকে আমরা টিউবিউল বলি, এইটার কাজ কি? এইটার কাজ হচ্ছে লিপিড প্রসেসিং করা। বন্ধুরা দেখো, আমাদের সাইটোপ্লাজমে
আহ, পরিবেশ থেকে, বাহির থেকে, রক্ত থেকে বা বিভিন্ন উৎস থেকে আমরা ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল পাই বা লিপিড পাই। ওকে, বাট এই লিপিডগুলো এখনো মনোমতো হয়নি, মনের মতো হয়নি, সাজাতে পারিনি। তখন আমরা এই লিপিডগুলোকে, আমি এখানে দেখাই, তখন আমরা লিপিডগুলোকে আমরা এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরে নিই এবং এখানে লিপিডগুলোকে প্রসেসিং করে তারপর লিপিডগুলোকে আমরা ব্যবহার করি। বাহির থেকে আমি সয়াবিন তেল, সরিষা তেল, পাম অয়েল তেল, গরুর তেল, খাসির তেল, মাংসর তেল, বিভিন্ন তেলগুলো বা লিপিড বা ফ্যাট আমাদের সাইটোপ্লাজমে ঢোকে, বাট এগুলো তো দরকার নাই, এটাকে সাজাতে হবে মনের মতো করে, তখন সিস্টার্নে সাজাই। তাহলে আমাদের দেখতে পাচ্ছি আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন প্রসেসিং করে আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লিপিড প্রসেসিং করে। নট অনলি প্রসেসিং বাট অলসো এখান থেকেও আমরা ভেসিকল ডেভেলপ করি, এখান থেকেও ভেসিকল ডেভেলপ হয়। হ্যাঁ, এখান থেকে ভেসিকল ডেভেলপ হতে পারে, দিস ইজ ভেসিকল। ওকে, এবং এই ভেসিকলের মধ্যে আমরা লিপিডগুলোকে দিলাম, দেন লিপিডটাকে আমরা বাহিরে বেরও করে দিতে পারি, আমরা এই লিপিডগুলো এখান থেকে আমাদের বাহিরে বের হয়ে যেতে পারে। ওকে, তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন তৈরি করে এবং প্রোটিন ট্রান্সপোর্ট করে। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাইটোপ্লাজমে থাকা অযাচিত অনাকাঙ্ক্ষিত লিপিডগুলোকে প্রসেসিংয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত মনের মতো লিপিডে পরিণত করে। তাহলে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সিনথেসাইজ লিপিড, they synthesis lipid as well as transport। তারা লিপিড তৈরি করে এবং সাইটোপ্লাজমে থাকা অনাকাঙ্ক্ষিত লিপিডগুলোকে তারা কাঙ্ক্ষিত লিপিডে পরিবর্তন করে। এবং আমি আমার দেহের মধ্যে সয়াবিন তেল ঢুকছে, গরুর তেল ঢুকছে, খাসির তেল ঢুকছে, মুরগির তেল ঢুকছে, বিভিন্ন সরিষার তেল ঢুকছে, কিন্তু কোথাও কিন্তু গরু, খাসি, সরিষা চর্বি নেই আমার, যা আছে সব আমার আছে, জামিনুরের চর্বি বা তেল আছে। তাহলে এই জামিনুরের বা আমার উপাদানে পরিণত করছে কি, আমার মনের মতো করে সাজিয়েছে কি আমার সিস্টার্নে, যেটা আমরা স্মল এন্ডোপ্লাজমিক, যেটা কোনো টিউবিউল বলতেছি। বন্ধুরা, আমরা যদি নামকরণের দিকে দেখি তাহলে এটাকে বলি আমরা সিস্টার্নি আর এটাকে বলা হয় টিউবিউল। তাহলে নামকরণের ক্ষেত্রেও আমরা একটা পার্থক্য পাচ্ছি, যেটা রাফ সেটাকে আমরা বলি সিস্টার্ন, এটা আলোচনা হয়ে গেছে, যেটাকে সিস্টার্নি বলা হয়, এটাকে টিউবিউল বলা হচ্ছে। নাও আসো আমরা যদি একটু এদের মধ্যে কানেকশানটা দেখি, আমরা কানেকশানের কথা যদি আমরা বলি, আমরা ফোর্থ ক্রাইটেরিয়াটা হচ্ছে কানেকশান। কানেকশান between নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম। আর এদের ক্ষেত্রে কানেকশান between সাইটোপ্লাজম টু সাইটোপ্লাজম, মানে হচ্ছে দেখো বন্ধুরা, যে নিউক্লিয়াসে কখনো কখনো অনাকাঙ্ক্ষিত বা কোনো একটা উপাদান তৈরি হয়। নিউক্লিয়াসে যেহেতু এখানে একটা সজীব বস্তু নিউক্লিয়াস, এখানে বিভিন্ন বস্তু তৈরি হচ্ছে, বাট এই বস্তুগুলোকে নিউক্লিয় প্লাজমে রাখা যাবে না, তখন নিউক্লিয় প্লাজম থেকে আমাকে সাইটোপ্লাজমে দিতে হবে। ওকে, সাইটোপ্লাজমে সে যাবে, কিন্তু এমন চিন্তা করো যে এই বস্তুগুলো বিষাক্ত, তাহলে বিষাক্ত বস্তুগুলোকে যদি আমি সাইটোপ্লাজমে বের করে দিই নিউক্লিয়ার মেমব্রেনের ভেতর দিয়ে, তাহলে সাইটোপ্লাজমের ক্ষতি হবে, সাইটোপ্লাজম নষ্ট হয়ে যাবে। তাহলে উপায় কি? এই বিষাক্ত বস্তুগুলোকে তো আমার সাইটোপ্লাজমে রিলিজ করা যাবে না। ইয়েস, তখন আমরা বিষাক্ত বস্তুগুলোকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতর পাঠিয়ে দিই। তাহলে নিউক্লিয় প্লাজমে উৎপাদিত কিছু রাসায়নিক বস্তু আমাদের নিউক্লিয় মেমব্রেনের সাথে যেটা থাকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখানে স্থানান্তরিত হয়। ওইখান থেকে এখান থেকে আবার একটা ভেসিকল তৈরি হবে। ওকে, আর একটা ভেসিকল ডেভেলপ করলো। ওকে, এই ভেসিকলটা যাবে আমাদের লাইসোজোমের কাছে, দিস ইজ লাইসোজোম। তখন এই ভেসিকলটা লাইসোজোমের কাছে গিয়ে মিলেমিশে একাকার হয়ে যাবে এবং মেমব্রেন ফিউজড হয়ে যাবে, এবং তখন এই বস্তুগুলো আমাদের লাইসোজোমে শিফট হবে, আর লাইসোজোম বিষাক্ত বস্তুগুলোকে ধ্বংস করে ফেলে। তার মানে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াসের ভেতরে উৎপাদিত কোনো বস্তু সাইটোপ্লাজমে বের করে দিতে বা কোনো একটা কাঙ্ক্ষিত জায়গায় সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর কাছে নিয়ে যেতে
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন এমন বস্তু নিউক্লিয়াস তৈরি করে যেটা সাইটোপ্লাজমে ছাড়ার মতো নয়, তাহলে ওটাকে কি করব, সাইটোপ্লাজমে তো দেওয়া যাবে না, নিউক্লিয়াসেও রাখা যাবে না, তখন ওটাকে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে নিচ্ছি। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতর দিয়ে সিস্টার্নি দিয়ে যাচ্ছে, যখন প্রান্তে চলে যাবে তখন এখান থেকে বাবল তৈরি হবে, যেটাকে বাবলিং বলা হচ্ছে, বা ভেসিকল তৈরি হবে। ওই ভেসিকলটা যাবে লাইসোজোমের কাছে, লাইসোজোমের কাছে গিয়ে ভেসিকলটা একীভূত হয়ে যাবে, তখন লাইসোজোম নিউক্লিওপ্লাজমে উৎপাদিত বিষাক্ত বজ্রগুলোকে ধ্বংস করে দিবে। দিস কল্ড টক্সিন ফ্রি। তাহলে আমরা বলতে পারতেছি যে আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা নিউক্লিয়াসের কাছে থাকে, সেটা মূলত নিউক্লিয়াসের সাথে সাইটোপ্লাজমের একটা কানেকশন করে। আমরা এই কথাটাই বলতেছি, কানেকশন বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড সাইটোপ্লাজম। ওকে বন্ধুরা, আর দেখো আমাদের এই প্লাজমা মেমব্রেন যেটা আছে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ধরো বাইরে এখানে একটা সেল আছে, দিস ইজ অ্যানাদার সেল। কখনো কখনো আমরা দেখি যে দুইটা সেলের মধ্যে একটা কানেকশন থাকে, এই কানেকশনটাকে আমরা বলি প্লাজমোডেজমাটা। দ্য কানেকশন বিটুইন টু সেল কল্ড প্লাজমোডেজমাটা। আমি একটু ভেতরে আঁকাই। ওকে, তাহলে আমরা দুইটা সেলের মধ্যে যে অনুনালিকা থাকে এগুলোকে প্লাজমোডেজমাটা বলা হয়। কখনো কখনো হয় কি, একটা সেলে উৎপাদিত বস্তু, ধরো এটা সেলে উৎপাদিত বজ্র, এটাকে ওই সেলে পাঠিয়ে দিতে হবে, বা কোনো একটা প্রয়োজনীয় উপাদান ওই সেলে পাঠিয়ে দিতে হবে, কিন্তু এটাকে আমরা ফ্রিলি পাঠাতে পারবো না, এটাকে মেমব্রেন বাউন্ড অবস্থায় পাঠাতে হবে, অর্থাৎ এখানেও ভেসিকল লাগবে। তখন সিস্টার্নি থেকে ভেসিকলের ভেতর দিয়ে প্লাজমোডেজমাটার দিকে চলে যায়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা সাইটোপ্লাজমের মধ্যে যে কানেকশন সৃষ্টি হয়, বা এই কানেকশনটাকে আমরা বলি তোমার ডেজমোটিউবিউল বলা হয়। এই ডেজমোটিউবিউল তৈরি হয় মূলত আমাদের টিউবিউল দিয়ে। টিউবিউলটা কি, আমরা কোনটাকে বলছি, আমরা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলি টিউবিউল। তো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কিছু শাখা গিয়ে দুইটা সাইটোপ্লাজমের মধ্যে কানেকশন করে, দ্য কানেকশন বিটুইন সাইটোপ্লাজম টু সাইটোপ্লাজম। বন্ধুরা, এরপর আমাদের যে ডিসকাসটা হচ্ছে সেটা হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম, যেটাকে আমরা বলি সার্কোপ্লাজমিক রেটিকুলাম। সার্কোপ্লাজমিক রেটিকুলাম মানে হচ্ছে, সার্কোপ্লাজম মানে হচ্ছে পেশি কোষের সাইটোপ্লাজম। রিমেম্বার, পেশি কোষের সাইটোপ্লাজমকে বলা হয় সার্কোপ্লাজম। তো পেশি কোষের সাইটোপ্লাজমে আমাদের যে রেটিকুলাম থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো থেকে মূলত পেশি কোষকে নিয়ন্ত্রণ করে। আমরা যদি উপরের জিনিসগুলো একটু মুছে দিই, সার্কোপ্লাজমিক রেটিকুলাম, তো ধরো বন্ধুরা এটা একটা আমাদের পেশি কোষ, এগুলো মায়োফাইব্রিল থাকে সাইটোপ্লাজমে প্রচুর। মায়োফাইব্রিল মূলত অ্যাক্টিন এবং মায়োসিন দিয়ে তৈরি। দিস ইজ নিউক্লিয়াস। মায়োফাইব্রিলটা হচ্ছে অ্যাক্টিন প্লাস মায়োসিন। ওকে, এখন বন্ধুরা আমরা জানি যে স্নায়ুকোষ থেকে সিগন্যাল চলে আসে, অ্যাক্সন দিয়ে এখানে কিছু সিগন্যাল চলে আসে, নিউরোট্রান্সমিটার। এই সিগন্যালগুলো মেমব্রেনে থাকা রিসেপ্টর গ্রহণ করে। ওকে, যখন মেমব্রেনে থাকা রিসেপ্টর নিউরোট্রান্সমিটারগুলোকে ধরলো বা গ্রহণ করলো, তখন এই কোষটাতে একটা সিগন্যাল আসতেছে, এটা সংকোচন হবে বা প্রসারণ হবে। স্নায়ু যদি কাজ না করে তাহলে আমরা পেশি সংকোচন করতে পারবো না। তাহলে স্নায়ুকোষ থেকে যে সিগন্যাল আসে সেটা প্লাজমা মেমব্রেন ধরে, বাট প্লাজমা মেমব্রেন ধরার পরে এই সিগন্যালটাকে বা ইম্পালস, এটাকে উদ্দীপনাও বলা হচ্ছে, উদ্দীপনাটাকে মেমব্রেনে রাখা হয় না, এই উদ্দীপনাটাকে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে পার করে দিই। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে আমরা সাইটোপ্লাজম, এদের সাইটোপ্লাজমকে বলা হয় সার্কোপ্লাজম, আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে সার্কোপ্লাজমে ছড়িয়ে দিই, মানে সকল মায়োফাইব্রিল তন্তুর কাছে পৌঁছিয়ে দিই, তখন সকল মায়োফাইব্রিল তন্তু একসাথে সংকোচন এবং প্রসারণ করে। তাহলে আমরা বলতে পারি পেশি কোষের সংকোচন এবং প্রসারণে আমাদের এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হেল্প করে। আমরা এটাই বলছিলাম যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম, সার্কোপ্লাজম মানে হচ্ছে পেশি কোষের সাইটোপ্লাজম, আর পেশি কোষের সাইটোপ্লাজমে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে সেটাকে বলা হয় সার্কোপ্লাজমিক রেটিকুলাম।
আর সার্কোপ্লাজমিক রেটিকুলাম কি করে? ইম্পালস ক্রিয়েট করে। আসলে সে ইম্পালস ক্রিয়েট করে না, সে ইম্পালস গ্রহণ করে এবং ইম্পালসটাকে ছড়িয়ে দেয় আমাদের সাইটোপ্লাজমের মধ্যে। তখন পুরা সকল মায়োফাইব্রিল একসাথে সিগন্যাল পেল এবং সংকোচন করবে। প্লাস এটা রিমুভ করে আমাদের ল্যাকটিক অ্যাসিড, অলসো রিমুভ ল্যাকটিক অ্যাসিড। আমরা জানি যে আমাদের পেশিকোষ যদি অবাধ শ্বসন হয় তাহলে এখানে প্রচুর ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড সেলের জন্য ক্ষতিকর, কারণ ল্যাকটিক অ্যাসিড যদি সেলে দীর্ঘক্ষণ থাকে তাহলে এটা তো পেনফুল একটা ব্যাপার দাঁড়ায়। পাশাপাশি এই ল্যাকটিক অ্যাসিডগুলো আমাদের ফ্যাটে ডাইভার্ট হয়। ফ্যাট মানে কি? চর্বি বা লিপিড জাতীয় বস্তুতে। ল্যাকটিক অ্যাসিড ফ্যাট বা লিপিডে পরিণত হয়। তো আমরা যদি এভাবে ল্যাকটিক অ্যাসিড উৎপাদিত ল্যাকটিক অ্যাসিড যদি ফ্যাট হয়ে যায় তাহলে আমরা সেলের মধ্যে প্রচুর ফ্যাট পাবো। তো ফ্যাট রাখলে তো মায়োফাইব্রিলের জায়গা কমে যাবে, মায়োফাইব্রিল রাখতে পারবো না, তাহলে আমাদেরকে ফ্যাটগুলো এখান থেকে সরিয়ে ফেলতে হবে। এই ফ্যাটগুলোকে সরানোর কাজ করে আমাদের মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা বলছিলাম যে সাইটোপ্লাজমে কোনো একটা বস্তুকে ধরে বাহিরে বের করে দেয়, তাহলে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাইটোপ্লাজমে উৎপাদিত বস্তুগুলোকে ধরে এবং ভেসিকল দিয়ে বাহিরে বের করে দেয়। দিস কল্ড রিমুভাল অফ ল্যাকটিক অ্যাসিড। তাহলে তারা ল্যাকটিক অ্যাসিড রিমুভ করে। ওকে, তো এভাবে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমাদের সাইটোপ্লাজমে থাকা বিভিন্ন বজ্রগুলোকে বাহিরে বের করে দিতে আমাদেরকে সাহায্য করে। তো বন্ধুরা দেখো, আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটি কাজ করে যেটাকে বলা হয় ডিটক্সিফিকেশন। ধরো বন্ধুরা, এটা একটা সেল, আচ্ছা এখানেই বুঝাই, এটা একটা সেল, এই সেলের মধ্যে কিছু বিষাক্ত বজ্র তৈরি হয়েছে, এগুলোকে আমরা কার্সিনোজেন বলি। বেনজোপাইরিন নামক যে বজ্রগুলো আছে, সাইটোপ্লাজমে কার্সিনোজেন বজ্র তৈরি হচ্ছে। এই বজ্রগুলো সাইটোপ্লাজমের জন্য ক্ষতিকর। এই বজ্রগুলোকে এখানে রাখা যাবে না, বের করতে হবে। তাহলে তখন এই বজ্রগুলোকে ধরে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বজ্রগুলোকে ধরে এবং তারপর বজ্রটাকে ভেসিকলে দিয়ে দেয়। ভেসিকল তখন সে বজ্রটাকে বাইরে বের করে দেয়। আর এটাকে এক্সোসাইটোসিস বলা হচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সোসাইটোসিসের ক্ষেত্রে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা আর একটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের remove the waste product, remove waste product। আমাদের বজ্রগুলোকে সাইটোপ্লাজম থেকে কার্সিনোজেন বা পাইরোবেনজোন এই বস্তুগুলোকে আমাদের সাইটোপ্লাজম থেকে বের করে দিতে সাহায্য করে। বন্ধুরা এরপর আমরা আরেকটা টপিকস আলোচনা করতে পারি যে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গ্লাইকোজেনোলাইসিস করে। নেক্সট টার্মটাকে আমরা বলতে পারি গ্লাইকোজেনোলাইসিস। দিস কল্ড গ্লাইকোজেনোলাইসিস। লাইসিস মানে ভেঙে ফেলা, গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেনকে ভেঙে ফেলা। আমরা জানি যে আমাদের লিভার সেল, দিস ইজ লিভার সেল, আমাদের লিভার সেলে প্রচুর গ্লাইকোজেন জমা থাকে। দিস ইজ গ্লাইকোজেন। ওকে, তো ক্রাইসিস মুহূর্তে যখন আমরা বাহির থেকে কোনো গ্লুকোজ আসে না, অনেক প্রতিকূল পরিবেশ, খাবার পাচ্ছি না, বা রোজা আসি বা উপোস আসি বা দীর্ঘক্ষণ না খেয়ে আসি, কোষে কোনো গ্লুকোজ আসতেছে না, তো কোষের জন্য তো এটিপি লাগবে। তখন এই যে গ্লাইকোজেনগুলো জমা হয়েছে সেলের ভেতরে, এগুলোকে বলা হয় গ্লাইকোজেন। দিজ আর গ্লাইকোজেন। তখন এই গ্লাইকোজেনগুলোকে ভেঙে এখান থেকে আমরা গ্লুকোজ মুক্ত করব। আর সেই ভাঙনের কাজটা কে করে? আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা লিভার সেল, চিন্তা করো, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লিভার সেলে থাকা গ্লাইকোজেনগুলোকে ধরে এবং গ্লাইকোজেনগুলোকে ভেঙে গ্লুকোজে পরিণত করে। তারা গ্লাইকোজেনটাকে ভেঙে তারা গ্লুকোজে পরিণত করে সেলের মধ্যে দিয়ে দিচ্ছে। নাও সেল গ্লুকোজ পাচ্ছে, তাহলে এটাকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। তাহলে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা গ্লাইকোজেনোলাইসিসের মতো একটা কাজও করে থাকে। এখন বন্ধুরা আমরা একটু দেখবো যে এটা কোন সেলে কিভাবে থাকে। তো ধরো আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত সেলগুলোতে প্রোটিন রিলেটেড কাজ চলে সেখানে থাকে আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর যে সমস্ত সেলে ফ্যাট রিলেটেড কাজ হয় সেখানে থাকে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো অ্যাট ফার্স্ট আমরা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে কথা বলি। এটা প্রেজেন্ট অ্যাট দ্য রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকে আমাদের
present at the B cell of pancreas and also present at the fibroblast cell. ওকে, আরও অনেক জায়গায় থাকে। আমরা এক্সাম্পল দুটো টানছি, একটাকে গ্রন্থি কোষ, বি সেলটা হচ্ছে গ্রন্থি কোষ, আমরা জানি যেখান থেকে ইনসুলিন তৈরি হয়, আর ফাইব্রোব্লাস্টটা হচ্ছে কানেকটিভ টিস্যু, আমরা জানি যে তন্তুময় কানেকটিভ টিস্যুটাকে আমরা বলি ফাইব্রোব্লাস্ট সেল। ব্লাস্ট মানে সেল, ফাইব্রো মানে তন্তু। তো দেখো বন্ধুরা, যে আমরা দুটো নিয়ে একটু আলোচনা করি। আমরা জানি যে আমাদের অগ্নাশয়ে বি সেল থাকে, রাইট? আর বি সেল কি তৈরি করে? ধরো এটা এখন বি সেল, তাহলে এটা অগ্নাশয়ের বি সেল। এই বি সেল কি তৈরি করছে? রাইবোজোম থেকে প্রোটিন তৈরি করা হয়েছে, আমরা এই প্রোটিনটাকে বলছি আমরা ইনসুলিন। ওকে, বাট ইনসুলিনটা চূড়ান্ত নয়, তখন আমরা এইটাকে আমরা ভেসিকলের মধ্যে নিয়ে হয়তো গলজি বডির কাছে নিয়ে যাব। এটা ইনসুলিন সবুজটাকে প্রোটিন তৈরি, চিন্তা করো রাইবোজোম এই গ্রিন প্রোটিনটা তৈরি করছে, দিস ইজ ইনসুলিন, বাট নট ম্যাচিউর, মনের মতো সাজানো হয়নি। তখন তাকে মনের মতো করার জন্য আমরা ভেসিকলের মধ্যে নিলাম, রাইবোজোমগুলো হারিয়ে গেল, তখন এখানে আর একটা ভেসিকল তৈরি হলো। এই ভেসিকলটা আর সিস্টানের কাছে যাওয়ার দরকার নাই, কারণ আমরা তো এগুলো পথ বলা হয়, এগুলো সাইটোপ্লাজমিক পাথ হয়ে বিভিন্ন পথে হাঁটতে পারে। তখন আমাদের এই ভেসিকলটা আর আমাদের টিউবিউলের কাছে না গিয়ে গলজি বডির সিস্টার্নের কাছে যাচ্ছে, গিয়ে প্রোটিনটাকে ফাইনাল করতেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাইটোপ্লাজমিক পাথওয়ের মাধ্যমে আমরা, তাহলে আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন তৈরি করে, অর্থাৎ হরমোন তৈরি করে। আমরা এটাকে বলতেছিলাম এক্সাম্পল হিসেবে বি সেল। ওটা যদি আমাদের বিটা সেল হয়, তাহলে সেখানে আমাদের ইনসুলিন তৈরি হবে। আমরা আর একটা এক্সাম্পল টানছি ফাইব্রোব্লাস্ট। তোমরা জানো ফাইব্রোব্লাস্ট ইজ এ কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু মানে হচ্ছে কি অনেকগুলো সেল, এবং কানেকটিভ টিস্যুর মাতৃকাতে আমাদের দুইটা তন্তু থাকে। একটা তন্তুকে বলি আমরা কোলাজেন, আর একটাকে বলি আমরা ইলাস্টিন। ওকে, তাহলে দিস ইজ টিস্যু, কানেকটিভ টিস্যু। ওকে, তন্তুময় কানেকটিভ টিস্যু, ফাইব্রাস কানেকটিভ টিস্যু। ফাইব্রাস কানেকটিভ টিস্যুতে দুই রকমের তন্তু থাকে, একটাকে আমরা বলি কোলাজেন, আর একটাকে বলা হচ্ছে ইলাস্টিন। এই দুইটা তন্তুই মূলত প্রোটিন। তো প্রোটিন কই থেকে পাই? রাইবোজোম থেকে পাই। আর রাইবোজোম যে প্রোটিনগুলো তৈরি করে সেগুলো তো ম্যাচিউর না। তাহলে আমাদের এটা এখন চিন্তা করো ফাইব্রোব্লাস্ট সেল, দিস ইজ ফাইব্রোব্লাস্ট সেল। এই ফাইব্রোব্লাস্ট সেলের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অবশ্যই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাইবোজোম থেকে প্রোটিন তৈরি করছে, গ্রিন প্রোটিন, এগুলোই কোলাজেন বা ইলাস্টিন। এই প্রোটিনগুলো এখনো চূড়ান্ত হয়নি, তখন ভেসিকলের মধ্যে নিচ্ছি, তারপর ভেসিকলটা রাইবোজোম হারাই ফেলছে। রাইবোজোমের তার কাজ নাই, সে তো প্রোটিন বানাই ফেলছে, রাইবোজোমগুলো লসিং হয়ে গেছে, তখন এটা একটা স্মুথ ভেসিকল। বাট সে তো সিস্টানির কাছে যাবে না, কারণ সিস্টানি তো লিপিড প্রসেসিং করে। তখন আমরা এই প্রোটিনটাকে নিয়ে গেলাম গলজি বডির কাছে, গলজি বডি প্রোটিনটাকে মনের মতো করে সাজাই দিল। মনের মতো কি? কোলাজেন এবং ইলাস্টিন। এখন আমাদের এই কোলাজেন এবং ইলাস্টিন বাইরে বেরিয়ে আসতেছে, সিক্রেশন হচ্ছে। তাহলে আমাদের সেল থেকে আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলজি বডি, এখানে গলজি বডি রিলেটেড, তো আমরা এটা বাদ দাও, শুধু রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপাদিত প্রোটিন প্রসেসিংয়ের মাধ্যমে এখানে কোলাজেন এবং ইলাস্টিন প্রোটিন তৈরি করে, যেটা কানেকটিভ টিস্যু বা আমরা ফাইব্রাস কানেকটিভ টিস্যু বলি। আমরা এই কথাই বলছি ফাইব্রোব্লাস্ট সেলে পাওয়া যায়। আর আমাদের স্মুথটা আমরা কি কাজে ব্যবহার করি? যে লিপিড সংক্রান্ত যে কাজগুলো রয়েছে, যেখানে ফ্যাট প্রসেসিং হয় বা সাইটোপ্লাজমের মধ্যে কিছু লিপিড আছে, ওই লিপিডটাকে প্রসেসিং করতে হবে। কে করবে? আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটাকে আমরা টিউবিউল বলি, সে করবে। ওকে, তো আমরা এরকম লিপিড, যেমন ধরো আমাদের কোলেস্টেরল আছে, আমাদের কোলেস্টেরল তো উৎপাদিত হচ্ছে, সেটা আমাদের এই সেল সাইটোপ্লাজম অঙ্গাণু করে থাকে। আমাদের স্টেরয়েড রয়েছে, আমাদের বিভিন্ন ধরনের লিপিড তৈরি করতে হয়, এগুলো আমাদের স্মুথ মাসেল করে থাকে। তাহলে আমরা মূলত বলতে পারি যে এটা আমাদের করে থাকে মাসেল সেল এবং লিভার সেল। এক্সাম্পলটা হচ্ছে আমাদের সেল প্লাস লিভার সেল। আমরা লিভার সেলে গ্লাইকোজেনোলাইসিস করি, মাসেল সেলে আমরা ফ্যাটি অ্যাসিডগুলোকে, আমরা একটু আগে বললাম যে মাসেল সেলে আমাদের ল্যাকটিক অ্যাসিডগুলোকে আমরা বজ্র হিসেবে বের করে দিই। বা এখানে আরেকটা থাকে আমাদের লেইডিক সেল, লেইডিক সেল, এটা আমাদের জনন অঙ্গে থাকে, আমাদের টেস্টিসে থাকে লেইডিক সেল। এগুলোকে ইন্টারস্টিশিয়াল সেল বলা হয়। এই ইন্টারস্টিশিয়াল সেল বা লেইডিক সেল থেকে আমরা একটা হরমোন পাই, যেটিকে আমরা বলি টেস্টোস্টেরন।
টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরনটা হচ্ছে স্টেরয়েড, আর স্টেরয়েড মানে লিপিড। তাহলে তুমি দেখো যে স্টেরয়েড হরমোন এটা লিপিড সংক্রান্ত হরমোন টেস্টোস্টেরন। তাহলে টেস্টোস্টেরন যে স্টেরয়েড হরমোন, এই স্টেরয়েড মানে লিপিড, আর লিপিডের কাজগুলো কে করে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। প্রোটিন রিলেটেড কাজ করে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। প্রোটিন ভাঙতে হবে, গড়তে হবে, কাটতে হবে, ছাড়তে হবে, প্রসেসিং করতে হবে, ওকে ফাইন, আমাদের রাফ এন্ডোপ্লাজমিক, কারণ রাইবোজোম আছে। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলোও কাটবে, ছাড়বে, প্রসেসিং করবে, তবে লিপিডকে। তাহলে আমি লেইডিক যে সেল আছে টেস্টিসে, শুক্রাশয়ে, ওই সেলের ভিতরে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রচুর থাকবে। তাহলে বন্ধুরা আমরা বলতে পারি যে এই সেলটা কোথাকার সেল? এটা কি লিভারের সেল, নাকি এটা লেইডিক সেল, নাকি এটা পেশি সেল, নাকি এটা পিটুইটারি গ্রন্থির সেল? আর ওই সেলগুলো কিভাবে কাজ করবে তার উপর নির্ভর করবে যে তার স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কতখানি থাকবে, তার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কতখানি থাকবে। হ্যাঁ, যদি আমাদের প্রোটিন রিলেটেড কাজ হয়, যেমন আমরা একটু আগে বললাম যে আমাদের বি সেল এবং ফাইব্রোব্লাস্ট, এখানে আমাদের বিপুল পরিমাণে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে। হ্যাঁ, যদি আমাদের সেটা লিপিড রিলেটেড কাজ হয়, যেমন লেইডিক সেল, ওখানে প্রচুর লিপিডকে প্রসেস করতে হয়, তখন কিন্তু আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পরিমাণ কমে যাবে এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পরিমাণ বৃদ্ধি পাবে। ওই সেলটাতে আমরা স্মুথ মানে কি শাখা প্রশাখা যুক্ত, এটাকে আমরা টিউবিউল বলি, ব্রাঞ্চড, আর এটা হচ্ছে আনব্রাঞ্চড। তো এটা লেইডিক সেলে থাকে। আমাদের যে জার্মিনাল সেল আছে ফলিকল সাইট, আমাদের ফলিকল সাইট যেখানে ফলিকল স্টিমুলেটিং হরমোন গিয়ে কাজ করে, যে সেলটাতে আমাদের ওভারিতে থাকে বা আমাদের টেস্টিস থাকে, এই সেলগুলো তো আমাদের ফলিকল সেলেও কিন্তু আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পরিমাণটা বেশি। তো বন্ধুরা এখন আমরা দেখবো আমাদের গলজি বডি থেকে কিভাবে লাইসোজোম ডেভেলপ করে। হ্যাঁ, তো গলজি বডি আমাদের লাইসোজোম তৈরি করতে পারে। দেখা গেল যে কোনো একটা বিষাক্ত বস্তু আমাদের সাইটোপ্লাজম থেকে ভেসিকলে ঢুকছে, বা নিউক্লিয়াস থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ভেসিকল, রাফ এন্ডোপ্লাজমিক, সেখান থেকে ভেসিকল, ওই ভেসিকলটা আমাদের বজ্রটাকে দিয়ে ফেলছে গলজি বডিতে। হ্যাঁ, তো বজ্রটা এখন গলজি বডিতে আসছে, তখন গলজি বডির যে প্রান্তভাগ রয়েছে স্ফেরিক্যাল স্ট্রাকচার লাইক, এটা বড় হয়ে একটা গহ্বর তৈরি করে, ওই গহ্বরের মধ্যে তখন থাকে বজ্র। এগুলো সাইটোপ্লাজমে রিলিজ করা যাচ্ছে না, বা বাহিরেও বজ্রটাকে সরাসরি বের করে দেওয়া যাচ্ছে না, বজ্রটাকে ভেঙে আমরা বের করে দিব। তখন এইটাকে আমি বলি লাইসোজোম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে প্রাইমারি লাইসোজোম বলা হয়। প্রাইমারি লাইসোজোম, এই প্রাইমারি লাইসোজোম মূলত উৎপত্তি লাভ করে আমাদের গলজি বডি থেকে উৎপাদিত ভেসিকল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ভেসিকল গিয়ে গলজি বডি থেকে আবার একটা গোলাকৃতির গঠন ভেসিকল লাইক, ওই ভেসিকল লাইক স্ট্রাকচারটাকে বলা হচ্ছে লাইসোজোম, কারণ এটা আর বাহিরে বের হবে না, এটাকে আমরা লাইসোজোম বলতেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলজি বডি তৈরি হয়, গলজি বডি থেকে আমাদের লাইসোজোম তৈরি হয়। তাহলে বন্ধুরা আমরা যদি দেখি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা নিউক্লিয়াসের গায়ে আছে, সেখান থেকে ভেসিকল, এটাও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওখান থেকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা আমরা টিউবিউল বলছি, ওইদিকে যেতে পারে। রাইবোজোম হারানোর পর এই ভেসিকলটা গলজি বডিকে ডেভেলপ করতে পারে। যদি এটা তো মেমব্রেন, একটা তল, এই তলটা যদি গলজি বডির সাথে গিয়ে যুক্ত হয়, তাহলে গলজি বডির আকার আয়তন বৃদ্ধি পাবে। তখন ওই আকার আয়তন বেড়ে গেলে সেখান থেকে আবার কিছু অংশ খুলে চলে আসে, ওই খুলে আসা অংশটাকে আমরা বলি লাইসোজোম। যখন এখানে জীবাণুগুলোকে বা দূষিত বজ্রগুলোকে ভেঙে পরিষ্কার করছে, তখন এটা আবার চলে যাবে আমাদের প্লাজমা মেমব্রেনে। তখন লাইসোজোমটা মেমব্রেনে গিয়ে একীভূত হয়ে মেমব্রেনের দৈর্ঘ্য বৃদ্ধি করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের নিউক্লিয়ার মেমব্রেন থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলজি বডি থেকে লাইসোজোম, এটা একটা রিলেশন, একটা চক্রাকারে আবর্তিত একটা ব্যাপার। আমরা যদি উৎপাদন দেখি, লাইসোজোমের উৎপাদনটা দেখি, তাহলে আমরা বলতে পারি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে পাবো আমরা গলজি বডি, আর গলজি বডি থেকে পাচ্ছি আমরা লাইসোজোম, এবং লাইসোজোমের মধ্যে আমরা বিষাক্ত বজ্রগুলোকে ভেঙে আমরা মেমব্রেনে গিয়ে, আর লাইসোজোম গিয়ে কার সাথে মিলিত হচ্ছে? মেমব্রেনের সাথে বা প্লাজমা মেমব্রেনের সাথে। তো এটা আমরা বলছি না। তাহলে এই ব্যাপারটিকে আমরা বলি GERL, গলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, এই প্রক্রিয়াটাকে, এগুলো পরস্পর রিলেটেড। বন্ধুরা একটা ব্যাপার লক্ষ্য করো যে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মনোমেমব্রেনিক, আমাদের ভেসিকল এটাও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মনোমেমব্রেনিক, আমাদের টিউবিউল
ওটাও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মনোমেমব্রেনিক। আমাদের গলজি বডি, এটারও তো সিস্টার্নি আছে, এটারও ভেসিকুল আছে, ভ্যাকিউল আছে, এগুলোও মনোমেমব্রেনিক। আমাদের প্লাজমা মেমব্রেন, এটাও মনোমেমব্রেনিক। বাট আমাদের প্লাজমা মেমব্রেনটা কিন্তু বাই লেয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দিস ইজ বাই লেয়ার, এক পর্দা কিন্তু দুই স্তর বিশিষ্ট। পর্দা একটাই কিন্তু পর্দার স্তর দুটা। মনোমেমব্রেনিক বাই লেয়ার, ফসফোলিপিড বাই লেয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাইটোপ্লাজমে থাকা প্লাজমা মেমব্রেন, গলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম সবগুলো হচ্ছে এক পর্দা বিশিষ্ট সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তো এই যে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে গলজি বডি বা গলজি বডির সাথে যে লাইসোজোমের একটা ক্রস লিঙ্কড রয়েছে, একটা পারস্পরিক একটা কানেকশান রয়েছে, এই ব্যাপারটাকে আমরা বলি GERL সিস্টেম বা গলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম সিস্টেম। এটা নিয়ে আমাদের পরবর্তী একটা ভিডিও টপিক্স রয়েছে। আমরা ওই ভিডিও টপিক্সে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি এবং লাইসোজোম কিভাবে একসাথে কাজ করে এটা নিয়ে আমরা একটু আলোচনা রাখবো। তো সেই ভিডিওতে আমরা GERL সম্বন্ধে আলোচনা রাখবো। তো আজকে আমরা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার সাথে গলজি বডি এবং লাইসোজোমের কানেকশান নিয়ে আমরা আলোচনা করতে পারছি। আমি আশাবাদী তোমরা এখান থেকে আলোচনাটা বুঝতেও পেরেছো। আমাদের মূল আলোচনা ছিল আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে অবস্থান, গঠন এবং কার্যগত পার্থক্য। আমরা মূলত বৈশিষ্ট্যগুলো তুলে ধরছি পার্থক্যের আলোকে। আমরা এটার বৈশিষ্ট্য তুলে ধরছি, এটাকে বলছি আমরা শাখাবিহীন, এটা নিউক্লিয়াসের মেমব্রেনের কাছে থাকে, এখানে রাইবোজোম থাকে, হ্যাঁ, এখান থেকে ভেসিকল ডেভেলপ হয়। আর এটা প্লাজমা মেমব্রেনের কাছে থাকে, রাইবোজোমবিহীন, এরা প্রোটিন রিলেটেড কোনো কাজ করে না কারণ রাইবোজোম নাই এদের। এভাবে আমরা বিভিন্ন বিষয়ের আলোকে আমরা আলোচনাটা রেখেছি। আমি আশাবাদী তোমরা এই ভিডিও থেকে উপকৃত হয়েছে অনেকটাই। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করবে, আর দেন লাইক করবে। যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবে, আমি তোমাদের কমেন্টের আনসার দিব। তোমরা ভালো থেকো। নেক্সটে তোমাদের সাথে আবার কোনো একটা ভিডিও টপিক্স নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।